শেখ হাসিনার একটা ওই যে কোথায় আজ সিরাজ শিকদারের মতো কোথায় আজ আমেরিকা এরকম একটা দম্ভ তার মধ্যে তৈরি হয়েছিল। যারা এইভাবে দেশ পরিচালনা করতে যাবে তাদের জন্য খুবই খারাপ পরিণতি অপেক্ষা করবে। আপনি গণহত্যাকারীকে ওখানে জায়গা দিয়েছেন, অফিস করতে দিচ্ছেন, সে ওখান থেকে কলকাঠি নাড়িয়ে এখানে বাংলাদেশের নাশকতা সৃষ্টি করছে, আর আপনি বাংলাদেশের মানুষের ইন্টারেস্টের জন্য নাকি কমিটেড, এটা তো আমরা বিশ্বাস করি না। শেখ হাসিনা ফাঁসির রায় প্রথমে বলছিলেন, এই রায় ভবিষ্যৎ রাজনীতি বলি রাজনীতিবিদদের জন্য কি বার্তা? আপনাকে ধন্যবাদ। ডেফিনেটলি এটার বার্তাটা তো খুব পরিষ্কার যে কিভাবে আপনি শাসন করতে পারবেন না এবং কিভাবে আপনাকে শাসন করতে হবে বা দেশ পরিচালনা করতে হবে। যে আপনি শাসন করতে করতে বাংলাদেশে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কিংবা কালচারাল ডিভিশন তৈরি করে নানাভাবে যাই করে আপনি একটা জনগোষ্ঠীকে জুলুমের উপর রেখেছেন। এটা করে আপনি শেষ পর্যন্ত আপনার শেষ রক্ষা হবে না। শেখ হাসিনা তো একটা দুর্গ গড়ে তুলেছিলেন, কিন্তু সেই দুর্গ তো আপনার ধরে রাখতে পারলেন না তিনি, তাই না? তার সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্র তার পক্ষে ছিল, সেটা তিনি জুলাই মাসে তার পক্ষে ব্যবহার করেছেন। এবং বাংলাদেশ ইতিহাসে সরকার আন্দোলনে গুলি চালায়, এটা খুব নতুন ব্যাপার না, কিন্তু জুলাই মাসে আমরা যেটা দেখেছি এটা ছিল সম্পূর্ণ নতুন ব্যাপার। ব্লক রেড, এই শব্দগুলোই নতুন। ব্লক রেড, চোখ টার্গেট করে হেলিকপ্টার থেকে গুলি করা, চোখ টার্গেট করে আপনার প্যালেট গান, এটা শুধু আপনি পাবেন ওই গাজা, ওয়েস্ট ব্যাংক এবং কাশ্মীর, এছাড়া কিন্তু আর আপনি কোথাও পাবেন না। সেরকম জিনিস আমরা এখানে দেখেছি। এবং যে বর্ণনাগুলো তখন ছিল পত্রিকার, যে একটা সাদা মাইক্রোবাসে এসে এরকম ছড়াগুলির মতো মেরে তারপর চোখ, এখনও 5 শতাধিকের বেশি চোখে আহত আছে। ফলে এই যে একটা নজিরবিহীন মানে গণহত্যা বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনা এবং তার দল চাপিয়ে দিলেন, সেটা জাতিসংঘ পর্যন্ত বলতে বাধ্য হলো যে এটা হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, যেটা জেনোসাইডের পরে সবচেয়ে গুরুতর অপরাধ আন্তর্জাতিক আইন অনুযায়ী। তো বাংলাদেশে আর কোনো অত্যাচারী স্বৈরাচারী শাসক তো বাংলাদেশে আরও আমরা পেয়েছি, দুর্নীতিগ্রস্ত শাসক পেয়েছি, দল পেয়েছি, রেজিম, এগুলো নিয়ে কোনো রেজিমই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে পারফেক্ট ছিল না। কিন্তু এইটা একদম সম্পূর্ণ একটা অভিনব ব্যাপার ছিল, গত 15 বছর যে শাসন। তো এইটা, এবং তারা করেছিল অ্যাবসলিউট ক্ষমতার জোরে, এবং তারা ভেবেছে যে আর কোনোভাবেই তাদেরকে ক্ষমতা থেকে সরানো যাবে না। তারা যখন 2024 সালের আপনার 7 জানুয়ারির দামি নির্বাচনটা সাকসেসফুলি করতে পারলো এবং বিরোধী দলগুলোর সমস্ত আপত্তি সত্ত্বেও তারা ক্ষমতায় থেকে গেল অবৈধভাবে, এবং আমেরিকা স্যাংশন এই লিপ সার্ভিসিং দিলেও পরে যখন 2+2 সামিট হয় ওই নভেম্বরে, 2023 নভেম্বরে দিল্লিতে, আমেরিকা এবং ইন্ডিয়ার, তখন তারা কিন্তু এই যে স্যাংশনের যে চাপটা, এটা থেকে সরে আসে আমেরিকা। এবং আমরা শেষ পর্যন্ত দেখেছি যে আমাদের ইলেকশনের, ওই ডামি ইলেকশনের আগে পিটার হাস এমনকি বাংলাদেশ থেকে চলেও গিয়েছিলেন। তো তখন শেখ হাসিনার একটা ওই যে কোথায় আজ সিরাজ শিকদারের মতো কোথায় আজ আমেরিকা এরকম একটা দম্ভ তার মধ্যে তৈরি হয়েছিল। তিনি 6 মাসের মধ্যে সেটা একটা এমন একটা মানে ব্লো তাকে মানে ফেস করতে হয়েছে, যেটা তিনি নিজেও হয়তো কখনো কল্পনা করেন নাই যেরকম হবে। এমনকি আমরা যে বিভিন্ন বর্ণনায় শুনতে পেয়েছি যে তিনি 5 তারিখেও ভাবতে পারেন না যে তাকে চলে যেতে হবে, তাই না? ফলে এই ধরনের শাসন আপনি আর বাংলাদেশে কেউ কোনোদিন টলারেট করবে না। যারা এইভাবে দেশ পরিচালনা করতে যাবে তাদের জন্য খুবই খারাপ পরিণতি অপেক্ষা করবে। আমরা চাই না যে তাকে আবারও এরকম একটা শাসন তারা করুক, এবং করার পরে সেটা এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে তাদের আবার একটা বোধোদয় ঘটুক। এটা আর দরকার নেই, এটা এনাফ যেটা ঘটেছে। এখান থেকেই সব রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে এবং সামনে দেশ পরিচালনা করতে হবে জনগণের সাথে, মানে অ্যালাইন থেকে, জনগণকে অত্যাচার করে না, জনগণের উপর চেপে বসে না। এটাই হচ্ছে এই পুরো ঘটনার আপনার রাজনৈতিক তাৎপর্য আমি মনে করি। এর বাইরে এই যে ন্যায় বিচার আজকে যেটা হলো, মানে সবাই বলছে যে ন্যায় বিচার, আমি মনে করি যে এটা ন্যায় বিচারের পথে একটা অগ্রগতি। কারণ আমরা ন্যায় বিচারটা তখনই হবে যখন আমরা আসলে শেখ হাসিনাকে এই বিচারের মুখোমুখি করতে পারবো, মানে বিচারটা যখন আমরা কার্যকর করতে পারবো। আপনারা দাবিও জানিয়েছেন 1 মাসের মধ্যে যেন ফিরিয়ে এনে। হ্যাঁ, মানে আসলে কেন ইন্ডিয়া দেবে না? 1-1.5 বছর আপনি আমার একজন মানে পলাতক আসামিকে আশ্রয় দিবেন এবং তারপর আশা করবেন যে আমরা আজকে আবার তাদের শিরোনামে কি বলেছে, তাদের একটা আজকে তারা একটা বিবৃতি দিয়েছে, ওখানে বলেছে কমিটেড টু বেস্ট ইন্টারেস্ট অফ বাংলাদেশ পিপল। মানে এটা ফার্স, মানে আপনি গণহত্যাকারীকে ওখানে জায়গা দিয়েছেন, অফিস করতে দিচ্ছেন, সে ওখান থেকে কলকাঠি নাড়িয়ে এখানে বাংলাদেশের নাশকতা সৃষ্টি করছে, কলকাতায় তার সমস্ত লোকজন বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে, আর আপনি বাংলাদেশের মানুষের ইন্টারেস্টের জন্য নাকি কমিটেড, এটা তো আমরা বিশ্বাস করি না। এবং ইন্ডিয়া গত 1.5 বছর আসলে দেখিয়েছে তারা এখানে বাংলাদেশের মানুষের চেয়ে তাদের বেশি আওয়ামী লীগকে দরকার। তো এটা যদি ইন্ডিয়ার সিদ্ধান্ত হয় তাহলে আমাদেরও, মানে আমাদের তো তার সাথে বরফটা গলবে না। বরফ গলতে হলে তাকে বাংলাদেশের মানুষকে ভরসা করতে হবে, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করতে হবে, যেটা ইন্ডিয়ার কোনো কার্যক্রম আমরা দেখি না। তার উচিত ডেফিনেটলি এই যে আমরা যেমন তার বিচ্ছিন্নতাবাদীকে এখানে জায়গা দিই নাই, তাদেরও উচিত সেই গুড জেস্টার হিসেবে আমাদের গণহত্যাকারীকে তারা জায়গা দেবে না।
এটা আমরা তাদের কাছে প্রত্যাশা করি, কিন্তু সেটা বাস্তবতা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া সেই আসলে যতই আমরা বলি তারা সেদিকে কিন্তু যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিরতিতে যাবো, তার আগে একটু ছোট করে জেনে যে এই রায়ের পর আজকে 32 নম্বরে দিনভর যা ঘটলো কিভাবে দেখছেন? দেখেন, এটা আমি মনে করি যে বারবার ওইটাকে টার্গেট করে একটা জিনিস যেটা হচ্ছে কি, মানে আজকে তো আমাদের শেখ হাসিনাকে ঘৃণা করা এবং শেখ হাসিনার এই যে বিজয়, আমাদের যে একটা বিজয় হলো, তো একটা বিচার ইনসাফের দিকে আমরা এগিয়ে গেলাম, এটা একটা আমাদের উদযাপনেরও বিষয় আছে। এইটাই আমাদের করতে থাকা উচিত ছিল। ওই দিকে এটা ডাইভার্ট করার কারণে কিন্তু এই যে আপনি ধরেন এই প্রসঙ্গটা আনলেন, গণমাধ্যমে কিন্তু সব গণমাধ্যমে আলোচনা হচ্ছে, হ্যাঁ সেটাই আমি বলছি, এটা তো আজকে আমাদের আলোচনা করার কথা না। 32 নম্বরের এর আগেও বুলডোজার দিয়ে এখানে ছাত্র জনতার ক্ষোভ সেখানে এটার উপর আছড়ে পড়েছে এবং তার যৌক্তিক কারণও ছিল, কিন্তু এখন এবার আবার আজকে যাওয়ার ফলে যেটা হয়েছে যে পুলিশ বা সেনাবাহিনীর সাথে ছাত্র জনতার একেবারে এটা হচ্ছে, এটা দরকার ছিল না আমি বলে মনে করি।